জুলাই সনদ জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া সংস্কার বাস্তবায়নের সুপারিশ ইস্যুতে বিএনপি ও জামাতের পাল্টাপাল্টি অবস্থান নিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এক দল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন নাহিদ। এছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারী বলছেন, গণভোটের সময় নিয়ে বিএনপি ও জামাত যখন পরস্পর বিরোধী অবস্থানে, তখন তাদের সমঝোতার খবর শুনতে পাওয়ার কথা বললেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। বিএনপি নোট অফ ডিসেন্টের জায়গা থেকে সরে আসবে, আর জামাত হয়তো নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে সরে আসবে। এ ধরনের একটি ইনার টেবিল বোঝাপড়ার খবরও তারা জানতে পেরেছেন বলে তারা জানিয়েছেন। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ZSRM নিবেদিত দেশ সন্ধ্যাতে। আপনাদের সাথে আছে আমি সোনিয়া হক, এবং আজকে আলোচনার বিষয় রেখেছি গণভোট না নির্বাচন, কোন পথে বাংলাদেশ। এই বিষয়টি নিয়ে কথা বলতে এরই মধ্যে আমার অতিথিরাও আমার স্টুডিওতে যুক্ত হয়ে গেছেন। আজ আমার স্টুডিওতে যুক্ত হয়েছেন ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্থ, সাধারণ সম্পাদক G9, এবং আমার সাথে যুক্ত হয়েছেন কামাল উদ্দিন সবুজ, সম্পাদক দেশ রূপান্তর। দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, গণভোট না নির্বাচন, কোন পথে বাংলাদেশ, সবকিছু মিলিয়েই যদি আমি যে প্রসঙ্গ দুটি প্রথমেই এনেছি, সেই প্রসঙ্গেই আলোচনা যদি শুরু করতে চাই, সেটি হলো যে জনাব নাহিদ ইসলাম বলছেন যে একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। বিএনপি এবং জামাতের প্রতি তার এই অভিযোগটি রয়েছে। এবং আবার আরেকজন বলছেন, তাদেরই আরেকজন বলছেন যে বিএনপি এবং জামাতের মধ্যে একটা বোঝাপড়া, যদি আমরা এর আগের অনেক আগের ভাষাতে চলে যাই, যে তারা একটা তলে তলে একটা সমঝোতা করছেন। কি বলতে চাইবেন ডক্টর সায়ন্থ? আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে আলোচনায় সবুজ ভাই আছেন, এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। খুব অনেক আগে তো যাওয়ার সুযোগ নাই, কারণ এই দলটা হলোই মাত্র সেদিন। তো এই মাত্র সেদিন হয়ে এর মধ্যে কতবার কত রূপ বদলালো। কিছুদিন দেখলাম যে জামাত বন্দনায় অস্থির, বেহুশ হয়ে যায় মাঝে মাঝে, আর যা কিছুই বলে সব কিছু জামাতের সঙ্গে একসুর হয়ে যায়, কিরকম এক কোরাস সঙ্গীতের মতো মাঝে মাঝে মনে হতো। তারপর দেখলাম ওই একই সময় আবার বিএনপির নিন্দা, তারেক রহমানের নাম উল্লেখ করে নিন্দাসূচক বক্তব্যের ঘটনাও ঘটলো। এমনকি এর একজন নেতা অত্যন্ত অভব্য উপায়ে ফেসবুকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েও নেগেটিভ স্ট্যাটাস দিয়ে আবার কিছুক্ষণের মধ্যে সেটা আবার ডিলিট করে দিল। এরকম ঘটনাও ঘটলো। চলছিল এইভাবে। আস্তে আস্তে কিছুদিন পর দেখলাম আমরা যারা বিএনপির প্রতি একটু সফট, বিএনপির কিছু প্রশংসাও মাঝে মাঝে শোনা যায়, এরকম পরিস্থিতি তৈরি হলো। আর জামাতের সঙ্গে আবার লেগে গেল। জামাতকে বলল প্রতারক, জামাত ধর্ম ব্যবসায়ী। এটা কি জুলাই সনদকে কেন্দ্র করে? কি কেন্দ্র করে সেটা আমরা জানি না, কারণ হিডেন অনেক এজেন্ডাই তো আমরা বুঝতে পারি, ধারণা করতে পারি, কিন্তু জানি না। কিন্তু আবার শুনলাম যে এই জামাতের সঙ্গে এরকম। এখন আবার দেখছি যে গত কয়েকদিন ধরে জামায়াত এবং বিএনপি দুইজনের প্রতি একটু তির্যক মন্তব্য হচ্ছে। এটা দ্বারা এরকম একটা ধারণা কেউ কেউ করেন যে এই দলটি শুরুর দিকে জামায়াতের সঙ্গে সুর মিলিয়ে কথা বলতো, কারণ এই দলটির মধ্যে সাবেক শিবির বা শিবির করাদের একটা সংখ্যা আছে, তারা দলটিকে ওই দিকে একটু ইনক্লাইন করে রাখতো। পরবর্তীতে রাজনৈতিক ইকুয়েশন নানান কারণ ওইখান থেকে বের হয়ে আসলো। এরপরে শোনা গেল যে বিএনপির সঙ্গে একটা নির্বাচনী জোট হতে পারে, কারণ তাদের নিজস্ব বৈঠকে যে আলোচনা হচ্ছিল সেই কথাও সংবাদ মাধ্যমে আসছে। আর তাদের অনেক নেতাদের সঙ্গে, যাদের সঙ্গে কথা এরকম বুঝতে পারছিলাম যে জামায়াতের সঙ্গে গিয়ে তারা এই যে ধর্মীয় রাজনীতির, যে জামায়াতের যে ধরনের ধর্মীয় রাজনীতির লেবাসটা এইটা, এবং ৭১-এর যে কলঙ্কটা এদের গায়ে লেগে আছে, এই দুইটার সঙ্গে এনসিপি এখন কোনোভাবে ট্যাগ হতে চায় না। তো তারা হয় এককভাবে ইলেকশন করবে ছোট অন্য কোনো দলের সঙ্গে জোট করে, অথবা একক, অথবা তারা বিএনপির সঙ্গেও
যদি সমঝোতা হয় জোটে যেতে পারে, সেই বিবেচনায় সম্ভবত সেই দিকে হচ্ছিল। এখন কথা শুনে মনে হচ্ছে তাদের চাওয়া পাওয়া, মানে তাদের ছোট দল হলেও তাদের আকাঙ্ক্ষাটা অনেক উচ্চ। মানে বাচ্চা বয়সে আমরা বেশি স্বপ্ন দেখি না, তো কলি ফুটে সেটা কত বড় ফুল হবে নাকি আগেই ঝরে যাবে এটা তো আর কেউ ভাবে না। ভাবে যে মানে কলি ফুটবে, বিশাল একটা দৃষ্টিনন্দন ফুল হবে, সেই আকাঙ্ক্ষা তো থাকতেই পারে। সেই আকাঙ্ক্ষা থেকে তারা হয়তো স্ট্রেঞ্জেই থাকুক বা না থাকুক অনেকগুলো আসন হয়তো চেয়ে বসতে পারে, যেটা বিএনপির পক্ষে আসলে দেওয়া সম্ভব নয় এমন ধারণা করি, হতেও পারে। আবার বাস্তবতায় ফিরলে এখনও সময় ফুরিয়ে যায়নি যে আবার তারা বাস্তবতায় ফিরে বিএনপিও যদি মনে করে আবার আসন সমঝোতা হলে আবার দেখবেন যে বিএনপির সম্পর্কে নেগেটিভ বক্তব্য তাদের আর নেই, এরকম হতে পারে। ফলে বাংলাদেশের রাজনীতিতে এই যে নির্বাচন আসলে যে জোট কেন্দ্রিক যে রাজনীতি বা নির্বাচনের প্রার্থিতা পাওয়া গুরুত্ব পাওয়া নানান যে বিষয় আছে, এগুলা মিলে যে মেরুকরণটা হয় এখন মূলত সেই মেরুকরণের সময় চলছে। ফলে নানান দর কষাকষি, নানান জনের সঙ্গে কারো তির্যক মন্তব্য, আবার সেই তির্যক মন্তব্যই মধুর মন্তব্য হয়ে যাবে, এটা হওয়া স্বাভাবিক নয়। কিন্তু এনসিপির কাছে ওইরকম রাজনীতিটা প্রত্যাশিত ছিল না। তারা বাংলাদেশে এক নতুন ধরনের বন্দোবস্ত চাচ্ছিল, নতুন একটা সময়ের প্রেক্ষাপটে তাদের জন্ম। ফলে এই ট্রেডিশনাল আগের যে পলিটিক্স যেটা বিভিন্ন দল করে নির্বাচন আসলে, সেই বিষয়টা অন্তত এদের বেলায় দেখতে পাবো না এরকম একটা প্রত্যাশা ছিল। কিন্তু তারা নানানভাবে প্রতি পদে পদে আমাদের সেই প্রত্যাশায় হোঁচট খাইয়েছেন। আজকেও সেই একই হোঁচট খেলেন। ইভেন আপনি দেখবেন এই যে শাপলা নিয়ে, শাপলা ছাড় না দিলে নির্বাচন কমিশন তুলে দিবে, কি সব করবে টরবে, অনেক কিছু বললো। ফাইনালি নির্বাচন কমিশনও মনে হয় কোনো একটা সমঝোতার ভিত্তিতে শাপলার পরিবর্তে শাপলা কলি তালিকাবদ্ধ করলো তাদের নির্বাচনের প্রতীকে। তারপরও বললো শাপলা প্রতীক নয়, শাপলাই দিতে হবে, নাহলে ওই কি সব আজেবাজে গালিগালাজ করলো। আজকে নমনীয় না, আজকে একরকম নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মিটিং করে এসে এই দলের নেতা ঘোষণা দিয়েছেন তারা শাপলা কলি নিচ্ছে। এমনকি এটাও বলছে যে শাপলা চেয়েছিল তারা, কিন্তু শাপলা কলির মধ্যে নাকি শাপলাও আছে কলিও আছে। সুতরাং নির্বাচন কমিশন তাদের জন্য আরো এক ধাপ এগিয়ে ভেবেছে, যাতে এই দলটি শাপলা চেল শুধু শাপলা দেব কেন, সঙ্গে কলিটাও দিয়ে দেই। সেজন্য তারা শাপলাও পেল কলিও পেল। এই ডাবল পাওয়ার নিয়ে একটা সন্তুষ্টির কথাও প্রচার করলো আজকে। সুতরাং তাদের এই কথা কখন কোন হাওয়ায় ঘুরবে এটা এখনই বলার সময় আসেনি। অবশ্যই আমি আবার ফিরবো নিশ্চয়ই ডাক্তার সায়ন্ত। আমি চলে যেতে চাই কামালউদ্দিন সবুজ আপনার কাছে। যেমনটা বলছিলাম যে গণভোট না নির্বাচন, এই গণভোটকে কেন্দ্র করে নানা রকমের রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে, নানা রকমের মত, পক্ষ বিপক্ষ মানে দাঁড়িয়ে গেছে। এরই মধ্যে একদল চাইছে জাতীয় সংসদ নির্বাচনের দিন এই গণভোটটি অনুষ্ঠিত হোক, আর সব দল চাইছে, দু একটি দল চাইছে এটি নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হোক। গণভোট নিয়ে জানবো আপনার কাছে আসলে মানে কোন প্রেক্ষিতে কিভাবে গণভোট আয়োজন করা সম্ভব সে বিষয়টি নিয়ে জানবো। কিন্তু এই যে জুলাই সনদ নিয়ে যে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে, এই জটিলতাটা তৈরি হওয়ার কথা ছিল না, কেন হলো? না, কথাটা হচ্ছে যে জুলাই সনদ নিয়ে জটিলতা তৈরি হওয়ার কথা ছিল না, হয়েছে, এটা আমি এভাবে ভাবি না। আমি ভাবি এভাবে যে মানে 24-এর যে গণঅভ্যুত্থান হলো, এর পরবর্তীতে যে এই গণঅভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার তাদের মধ্যেই তো এই ডিফারেন্সটা দেখা যাচ্ছে। এটা আমি মনে করি হতেই পারে রাজনীতিতে হতে, কারণ রাজনীতি আমরা জনগণের জন্য রাজনৈতিক দলগুলি রাজনীতি করে, এটা ঠিক আছে, এটা বলে। কিন্তু যখন আপনার একটা নির্বাচন কেন্দ্রিক একটা বিষয় হয়, আবার বিভিন্ন পাওয়ার শেয়ারিংয়ের বিষয়, কারণ রাজনীতিতে তো ক্ষমতায় যেতে চায় সবাই, তো সেই জায়গায় যখন হিসাব নিকাশগুলি করে তখন এই ধরনের নানা কিছুর আমরা অবতারণা দেখতে পাই। এখানে আমরা জুলাই সনদ নিয়ে যেটা হয়েছে, এটা তো এক একজনের এক এক চিন্তাভাবনা আছে। এখানে যেটা এখন সর্বশেষ যেটা আমরা দেখতে পাচ্ছি যে জুলাই সনদ নিয়ে অনেক কিছু হয়েছে। এখন এটা নিয়ে বিএনপির বক্তব্য আছে, এনসিপির বক্তব্য আছে, জামাতের বক্তব্য আছে। এবং এখানে যেটা হচ্ছে যে যেমন আপনি দেখেন জুলাই সনদের আইনি ভিত্তিটা যেটা এনসিপি খুব স্ট্রিক্ট করে, এটা তাদের তো এটা বলা এই জন্যই দরকার, কারণ তারা নিশ্চয়ই ভাবছে যে এটার যদি আইনি ভিত্তিটা তারা আগেভাগে আগাদাই না করতে পারে তাহলে এখন এটা তাদের শঙ্কা, এটা নাও হতে পারে,
যে কখনো কি এমন কিছু আসবে যে যখন তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। তো কাজে যে এই বিষয়টা তো আছেই, তো কারণ ন্যাচারালি তারা এটা চাইতেই পারে। আরেকটা কথা হচ্ছে যে তারা এই যে কাজগুলি করছে, যেটা একটু আগে আমরা আলোচনা শুনলাম, মনে করেন দেখেন এনসিপি রাজনৈতিক দল হিসাবে এটা ছাত্ররাই তো করেছে, যারা জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারিতে ছিল বলা, এবং অন্যান্য দলরাও ছিল। তারা দেখেন রাজনৈতিক দল হিসেবে যখন আত্মপ্রকাশ করলো, তখনই দেখা গেল তাদের অপরিপক্কতাটা ক্রমেই আপনার মানুষের কাছে উন্মোচিত হতে থাকলো। এটা রাজনৈতিক অপরিপক্কতার কথা আমি বলছি। সেই কারণেই তারা এক এক সময় এক এক কথা বলে, এবং অনেক সময় মনে হয় যেন রাজনৈতিক ট্র্যাকে উঠতে চায়, আবার তারা ট্র্যাকে বাইরে চলে যায়। এগুলোই আমরা দেখছি। এবং সেজন্য কিছু সার্ভে আমাদের এখানে হয়েছে বাংলাদেশে। আমাদের এখানে তো খুব বেশি সার্ভে হয় না, সেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে হয়তো নানা কথা থাকতে পারে। এইসব সার্ভেতে দেখেন ওদের কিন্তু কনস্টিটুয়েন্সি ওয়াইজ যখন এইসব সার্ভেগুলো হচ্ছে, সেখানে কিন্তু তাদের অবস্থানটা অনেক নিচে। এবং এটা কিন্তু মানে খুবই একটু মনে হয় যে তারা এরকম একটা নেতৃত্ব হলো, তাদের ভোটের পরিমাণ এত কম কেন। তো আমি রাজনৈতিক অপরিপক্কতার কথা, তাহলে দেখেন এই জুলাই সনদ নিয়ে এনসিপির যে অবস্থান, সেটা তাদের পক্ষ থেকে থাকতেই পারে। বিএনপির অবস্থান তো আছে, বিএনপি তো এর মধ্যে অনেক কিছু বলেছে। তারা বলেছে যে তারা এটা নিয়ে সর্বশেষ যে এটা হয়েছে, যে তারা মনে করে যে এটা তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, তারা যেভাবে চেয়েছিল সেভাবে হয়নি, সে কথা আছে। জামাতেরও বক্তব্য আছে। আমার যেটা মানে মোটা দাগে যেটা মনে হয়, আলটিমেটলি যেহেতু আপনি দেখেন একটা নির্বাচনের কিন্তু প্রস্তুতি কিন্তু সরকার এবং এই নির্বাচন রিলেটেড যারা আছেন, নির্বাচন কমিশন থেকে শুরু করে আইন শৃঙ্খলা, এরা কিন্তু নির্বাচনের প্রস্তুতি কিন্তু নিচ্ছে কিন্তু, এবং এটা কিন্তু পুরোদমে চলছে। কালকে আপনি দেখেছেন যে 3 বাহিনীর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছে, সেখানে কোনো এই নির্বাচন সংক্রান্ত আলোচনা হয়েছে। এর আগে নির্বাচন কমিশন টিউনো যারা মাঠ পর্যায়ে কাজ করে ইউনোদের সঙ্গে কথা বলেছেন, সেখানেও নির্বাচন সংক্রান্ত কথা, পুলিশের সঙ্গে কথা হয়েছে, সেখানেও তাই হয়েছে। এরপরে সচিব পর্যায়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের সঙ্গে কথা হয়েছে। নির্বাচনী ট্র্যাকে বাংলাদেশ আছে, কিন্তু যখন জুলাই সনদ এবং জুলাই সনদ বাস্তবায়নের নিয়ে বিএনপি, জামাত এবং এনসিপির মুখোমুখি অবস্থান, তখন আবার অনেকে মনে করেন যে নির্বাচন হবে কি হবে না, এটা একটা শঙ্কা তৈরি হয়ে আছে। কিন্তু সেটাকে কিভাবে, আমার ধারণা নির্বাচনটা হবে এবং বাংলাদেশের মানুষ নির্বাচনটা চায়। এবং এই নির্বাচনকে কেউ যদি তাদের ব্যক্তিগত এজেন্ডা, তাদের দলীয় এজেন্ডা বা অন্য কোনো এজেন্ডা বানচাল করতে চায়, তাহলে তারা বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার পথেই হাঁটবেন বলে আমি মনে করি। তাহলে যে ফেসিবাদের বিরুদ্ধে তারা কথা বলছেন, তারা কিন্তু ফেসিবাদকেই মানে পক্ষেই এই কাজটা চলে যাবে। কারণ ফেসিবাদীরা চায় না যে নির্বাচনটা হোক, কারণ নির্বাচনটা না হলে তারা এটা বলতে পারে দেখেছেন তো এখন কিন্তু আমরা নাই, তারপরেও নির্বাচনটা কিন্তু হলো না। কিন্তু আমার কথাটা হচ্ছে যে তাহলে কি এই যে এখন তো হচ্ছে বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে আরও ছোটোখাটো দলই আছে, তো তাদের কাজ হবে যে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা। আপনি যদি গণতন্ত্রকে বিশ্বাস করেন, আপনাকে তো আপনি হারেন জিতেন, আপনাকে সেই আন্তরিকতাটা সেটা কি আসলে দেখতে পাচ্ছি আমরা কামালউদ্দিন সবুজ, সেই আন্তরিকতাটা মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমার ধারণা শেষ পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তো আপনি জুলাই সনদ জানেন যে এটা নিয়ে যে এটা উনি আবার কথা বলবেন, আমরা জানি যে বিহাইন্ড দ্য সিন আলোচনা হচ্ছে, আমরা একজন সংবাদকর্মী আমরা জানি, সেগুলো তো অনেক কিছু আর মানে আপনার অফিসিয়ালি বলেন না। সেখানে মনে হয় নেগোসিয়েশনগুলি হচ্ছে, এবং আমার ধারণা শেষ পর্যন্ত সবাই স্বাক্ষর তো করে না আপনার এনসিপি, ওরাও করবে, আমার মনে হয় সবাই নির্বাচনেও যাবে। এনসিপির জিনিসটা হচ্ছে যে যেহেতু তারা আসলে পাওয়ার কন্টেন্ডার না এই মুহূর্তে, তারা চাইবে যে একই সময়, যেটা আমার সমালোচক বলছেন, কখনো বিএনপির পক্ষে বলে, কখনো জামাতের পক্ষে বলে, এগুলো আমার ধারণা তারা বার্গেন করছে আর কি, পাওয়ার বার্গেন করছে কোন জায়গায়, মানে হয়তো সিটের বার্গেন করছে বা কোথাও জোটে গেলে কিভাবে যাওয়া যায়, পাওয়ার শেয়ারিং, এটাই আমার কাছে মনে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে সেইটা বলতে গেলে তো কখনো বিরোধিতা করতে হয়, তবে কতগুলি বিরোধিতা কাম্য না। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে সমালোচনা করার আগে আমার মনে অনেকবার ভাবা উচিত যে পয়েন্টে করছে সেই পয়েন্টগুলি কি লজিক্যালি দাঁড়া করানো তো ডিফিকাল্ট, তারা যেসব করছে এগুলো তো লজিক্যালি দাঁড়া করানো যায় না। তো কাজেই ঠিক আছে, রাজনীতিতে আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক থাকবে। নিয়ে এনসিপি যেহেতু একেবারেই আমার মনে হয় অল্প কয়েক মাস হয়েছে, 1 বছরও তো হয়নি এখনো, তো ওরা রাজনৈতিক যে অপরিপক্কতার মানে ইয়েটা দিচ্ছে, আমার মনে হয় দে শুড রিথিঙ্ক, এবং তারা রাজনৈতিক, যদিও তাদের অনেক অভিজ্ঞতার অভাব আছে, যেটা বলা
কথা হচ্ছে যে ওমিশন ইজ বেটার দেন কমিশন, যেটা বললে অনেক তাদের ক্ষতি হবে। আমার তো মনে হয় তারা নিজেরা নিজেদের ক্ষতি করছে। অবশ্যই বিএনপি বিরুদ্ধে বলতে চাই বা অন্য কিছু বলতে চাই, বিএনপি দেখা যাচ্ছে বিএনপির না ড্যামেজ যা হচ্ছে বা ক্ষতি করতে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজে এই জিনিসটা যদি বুঝতে না পারে তাহলে তো রাজনৈতিক। কামালউদ্দিন সবুজ, একটা বিরতি নিয়ে ফিরে আসি, নিশ্চয় বিরতির পরে এসে আমরা গণভোট না নির্বাচন এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমি এই অংশে ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত আপনার কাছে আলোচনায় যেতে চাই। সেটি হলো আমি জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের একটি মন্তব্য উল্লেখ করতে চাই। তিনি বলছেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি যে পরিস্থিতি তৈরি করছে সেটি অনাকাঙ্ক্ষিত, এবং তিনি বলছেন জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে বিএনপির তৈরি রাজনৈতিক অনিশ্চয়তা ও উত্তাপ ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এর আগে আমরা দেখেছি যে জুলাই জাতীয় সনদ নিয়ে যে বিষয়টি ছিল সেখানে বলা হচ্ছে যে বিএনপি কিছুটা কোণঠাসা এবং এটি আসলে একপেশে জামাত এবং এনসিপিকে প্রাধান্য দিয়ে এই প্রত্যেকটি সুপারিশ সাজানো হয়েছে এমনটাই বলা হচ্ছে। কিন্তু বিএনপি আসছে নির্বাচনকে অনিশ্চিত করে তুলছে, এই অভিযোগটিকে আপনি কিভাবে খণ্ডন করবেন? এটা রাজনৈতিক দল হিসেবে জামায়াত তো এই অভিযোগ করতেই পারে, কারণ জামায়াত তাদের প্রতিটা পদক্ষেপে নির্বাচন পেছানোর মতো বিভিন্ন রকমের কায়দা কানুন তারা এর আগে দেখিয়েছে। ফলে নির্বাচন পেছানোর জন্য নানান উসিলায় নানানভাবে দুইটা দলকে একরকম অভিযুক্ত করতে অনেকে, একটা হচ্ছে জামায়াত ইসলাম এবং এনসিপি। এখন এই জুলাই সনদকে কেন্দ্র করে বিএনপি যে সনদে স্বাক্ষর করেছে সেটাকে পাল্টে দেয়া হয়েছে, এই অভিযোগ তো আছে। যেখানে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল যে আমরা এটাতে একমত নই, এই যে একমত নই সেই কথাটাকে ফেলে দেয়া হয়েছে। এটা তো এক ধরনের প্রতারণার শামিল। ফলে সেই সব নিয়ে বিএনপি তো কথা বলবে, সেসব নিয়ে প্রতিবাদ তো বিএনপি করবে। এখন সেটা নিয়ে যদি আবার প্রতিবাদটা একটু জোরালো বা ভিন্ন পথে যায়, তখন সেই সুযোগে যারা নির্বাচনটা বানচাল করতে চায় তারা সুযোগ নিতে পারে। ফলে এই হয় বিএনপির এই যে সরকারের যে অনৈতিকতা, সরকারের কোনো কোনো ব্যক্তির বা কোনো মহলের অনৈতিকতা, এইটার বিষয়ে স্ট্রং পজিশন নিতে পারা না পারাটা এখন বড় একটা সংকট হয়ে দাঁড়িয়েছে। যদি এটার বিরুদ্ধে বিএনপি খুব স্ট্রং পজিশন নেয় তাহলে যারা নির্বাচন বানচাল করতে চায় তারা এই সুযোগটা গ্রহণ করবে। তারা গ্রহণ করে তারা যাতে বিএনপির উপর দায় চাপাতে পারে যে বিএনপির এই সংস্কার প্রশ্নে তাদের এই পজিশনের জন্য নির্বাচনটা বানচাল হলো, সেই প্রেক্ষাপটটা মূলত জামাত তৈরি করছে। তারা হলো নির্বাচন পেছানোর বা বানচাল করবার কাজে পরিপূর্ণভাবে নিয়োজিত, কিন্তু কোনো না কোনোভাবে তার দায়টা যদি বিএনপির উপর চাপানো যায় সেই প্রেক্ষাপট তৈরির জন্য এই কথাগুলো একেবারে খুব বেশি দিন না, সম্ভবত 2-4 দিনের মধ্যেই একটা অভিযোগ বিভিন্নভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি বা বুঝতে পারছি যতটুকু আন্দাজ করে, সেটি হলো যে বিএনপি সংস্কার চাচ্ছে না এমন এক ধরনের বিষয় তুলে ধরা হচ্ছে। এটা কিভাবে বিএনপির কে নিয়ে জামায়াত ইসলাম এবং এনসিপি এই অভিযোগটা শুরু থেকেই করে আসছে যে বিএনপি সংস্কার বিরোধী, এরকম একটা আবহ, এরকম একটা পরিচয়ে বিএনপিকে আবদ্ধ করতে চায়। অথচ বিএনপি কিছু কিছু বিষয়ে সামনে যখন এসছে, বিশেষ করে ঐকমত্য কমিশনে, সেখানে বিএনপির যে আপত্তি সেটা তারা স্পষ্টভাবে তুলে ধরেছে। কোনো কোনো বিষয়ে তো জামাতের আপত্তি তারা তুলে ধরেছে, এনসিপির আপত্তি তারা তুলে ধরেছে, বামপন্থী সংগঠনগুলো তাদের আপত্তি যেখানে যেখানে আছে তারাও তো তুলে ধরেছে। এখন যেহেতু অন্যান্য সংগঠনগুলি যারা ছোট সংগঠন তারা আপত্তি তুলে ধরলেও সেটা খুব বেশি ম্যাটার করে না এই কমিশনের কাছে বা কারো কাছে, বিএনপি বড় দল হিসেবে তারা আপত্তি করলে সেটা ম্যাটার করে, সেটা আলোচনায় আসে বেশি। এবং সেটা আলোচনায় আসার জন্য বিষয়টা এরকম করে ফেলছে এই এনসিপি এবং জামায়াত ইসলাম যে সব কিছুতে বিএনপি হ্যাঁ বললে ঠিক আছে, বিএনপি না বলা মানেই সংস্কারে বিরোধিতা করছে। যদি বিএনপি না বলা মানেই সংস্কারে বিরোধিতা হয় তাহলে জামায়াত না বলা মানে কি? জামায়াত বাংলাদেশের সংবিধান প্রশ্নে
জামায়াতের পজিশন আর বিএনপির পজিশন তো কোনোদিন এক হবে না। জামায়াত তো মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধ বিরোধী একটা দল, সেই দলের প্রতি এই ৭২-৭২-এর সংবিধান সেটা যতই এক পেশে করুক শেখ মুজিব, যতই পরবর্তীতে কাটাছেঁড়া করুক অথবা তার মধ্যে ভালো কোনো উপাদান থাকুক, এইটাকে সমর্থন তো জামাত করবে না। তারা লোক দেখানো কিছু কথা বলতে পারে, কিন্তু এই সংবিধান তো তাদের শত্রু। তাদের পরাজিত করে যেই সংবিধান বাংলাদেশে, যে স্বাধীন সার্বভৌম স্বাধীন বাংলাদেশ যে হয়েছে, সেই বাংলাদেশ তো তাদের বন্ধু হতে পারে না। সেই বাংলাদেশের ওই সংবিধান একটু যোগ করি, সেটা হলো যে শুরুটা যেমনটা করেছিলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেটি বলছেন যে বিএনপি কিছুটা ছাড় দিবে, জামাত কিছুটা ছাড় দিবে। যখন জামাত এবং বিএনপির মধ্যে এই রকম একটা অন্তর্দ্বন্দ্ব চলছে, তখন এই ধরনের বক্তব্য যখন তিনি দিচ্ছেন, তার মানে কি এটা এক ধরনের প্রপাগান্ডা চালানো হচ্ছে কিনা? আমি আসলে এই শব্দটা ইউজ করতে চাইনি একেবারে। আমি রাজনীতি যতটুকু পর্যবেক্ষণ করি এবং বুঝি, তাতে আমার মনে হয় যে এইবার বিএনপির সঙ্গে জামায়াতের আন্ডারস্ট্যান্ডিং এর খুব বড় কোনো স্কোপ নাই নির্বাচনে। তবে কিছু জায়গায় আন্ডারস্ট্যান্ডিং তো থাকতেও হবে। পতিত ফ্যাসিবাদ সুযোগ নিতে পারে, এইরকম কোনো ক্ষেত্র কোনো দলেরই করা উচিত হবে না, এনসিপি, জামায়াত ইসলাম, বিএনপির। সেই ক্ষেত্রে কোনো কোনো ইস্যু নিয়ে এদের মতভেদ যাতে, মতভিন্নতা যাতে শত্রুতায় পরিণত না হয় এবং পতিত ফ্যাসিবাদ সেই শত্রুতার সুযোগ নিয়ে ঢুকে কোনো রকম নাশকতা ঘটাতে না পারে, নির্বাচন বানচাল করে বিলম্বিত করে তাদের অবস্থান আবার জানান দিতে পারে, সেই জন্য কোথাও কোথাও যদি আন্ডারস্ট্যান্ডিংয়ে সরকার ভূমিকা রাখে, সেটা দেশের স্বার্থে ভালো হবে, সেটা দোষের দেখি না আমি। কিন্তু নির্বাচন এবং ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে এই দুই দলের আদর্শিক কোনো ঐক্য বা রাজনৈতিক ঐক্য বা নির্বাচন কেন্দ্রিক অতীতের মতো কোনো ঐক্য, এটার সম্ভাবনা আমি দেখি না। অসংখ্য ধন্যবাদ। আমি আমার প্রশ্নের উত্তর পেয়েছি। সেক্ষেত্রে আসলে এই বিষয়গুলো আমাদের আরো একটু সচেতন হওয়া উচিত। আমি চলে যেতে চাই কামাল উদ্দিন সবুজ আপনার কাছে। গণভোট না নির্বাচন, বিএনপির পক্ষ থেকে একেবারে জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট আয়োজনের কথা বলা হচ্ছে, অপরাপর অন্যান্য যে রাজনৈতিক দল বিশেষ করে জামায়াত ইসলামী এবং এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি নভেম্বরের মধ্যে নেওয়ার কথা বলা হচ্ছে। আমি আসলে জানতে চাই যে গণভোটের যে কনসেপ্টটা এখন পর্যন্ত মানুষ খুব ভালো মতো বুঝতে পারেনি, অনেকেই পারেনি, একেবারে তৃণমূল পর্যায়ের যে মানুষ তারা কিভাবে বুঝছেন গণভোটটাকে। আপনি নিশ্চয়ই যেহেতু মানে সংবাদের সাথে সবসময় জড়িত থাকেন, আপনি তো এই নার্ভটা ধরতে পারেন যে সাধারণ মানুষের কাছে গণভোটটা কি ধরনের এক ধরনের মানে প্রভাব ফেলেছে। কামাল উদ্দিন সবুজ। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আপনি ঠিকই বলেছেন, গণভোট নিয়ে যে যত আলোচনা এর মধ্যে হয়েছে, সাধারণ মানুষের কাছে এখনো একেবারে ওই রকমভাবে এটা আসলে চাউর হয় নাই। মানে শুনছে, তারা অনেকে জানেই নাই যে এই গণভোটটা হা না যে করবে, এটার ভিতরে কি কি আছে এটাও অনেকে জানে না। আমার ধারণা আর কি। এটা আমি বলবো না যে তাদেরকে দোষের কিছু, তা না, জানে না। এটা হয়তো ক্যাম্পেইনটা সেভাবে হয় নাই, শুধু গণভোট মানে গণভোটের ভিতরে কি। এখন এটা তো আসলে জুলাই সনদ এবং এটার বাস্তবায়ন এবং এইসব নিয়েই তো এখন কথাটা হচ্ছে যে গণভোটটা নিয়ে আপনি দেখেন, বাংলাদেশে একটা সাধারণ নির্বাচন করাই তো একটা কঠিন একটা কাজ। জাতীয় সংসদ নির্বাচন, এই যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে, সেটাকে নিয়েই তো আমরা নানা ধরনের শঙ্কার মধ্যে আছি। এর আগে আরেকটা নির্বাচন করা, সেটা তো গণভোটটা তো একটা নির্বাচন তো, এবং বাংলাদেশের প্রত্যেক ভোটারগুলোকে আনা, এটা কি অল্প কিছুদিনের মধ্যে এটা কি আসলে কতটা বাস্তবসম্মত এবং এটা আদৌ সম্ভব হবে কিনা? এই আপনি যে একটা গণভোট করবেন, সেটা তো সফলভাবে করতে হবে। এই জিনিসটা জামাত ইসলামের পক্ষ থেকে বারবার বলো, নভেম্বর তো শুরু হয়ে গেছে, নভেম্বরের মধ্যে করতে হবে। এগুলা জামাত ইসলামের যারা করছেন তারা, আমি জানি না তারা কি বুঝে শুনে করছেন নাকি অন্য কোনো কারণ। রাজনীতির মধ্যে তো নানা লেয়ার থাকে। তারা এই কথাটা গণভোটটাকে এভাবে বারবার হ্যামার করে নভেম্বর দ্রুত করতে হবে করে অন্য কোনো কিছু আদায় করতে চান কিনা বা অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন চান কিনা, সেটাও কিন্তু ভাববার বিষয় আছে। আমি মনে করি রাজনৈতিক দলগুলি হিসেবে ভাববে। একটা কথা হচ্ছে, আপনি দেখেন, আপনি যদি গণভোট, জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিন হয়, সমস্যাটা কোন জায়গায় আমি তো দেখি না। আমি ব্যক্তিগত একজন গণমাধ্যম কর্মী হিসেবে দেখি না। আর দুটো নির্বাচন করা তো খুবই অবাস্তব একটা ব্যাপার আসলে, এই এত কম সময়ের মধ্যে, যেখানে আমরা জাতীয় নির্বাচনের কথাই বলছি। তো কাজেই গণভোটটা আমার ধারণা শেষ পর্যন্ত একই দিনই হবে
সেটা জাতীয় নির্বাচনের সঙ্গে এবং আলটিমেটলি সেই জায়গায় যাবে। ভোটাররা কিভাবে নেবে? ভোটাররা আমার মনে ভোটাররা আপনি দেখেন গণভোটে এতগুলি ভোটারকে একটা দিতে এসে আরেকটা দিয়ে আপনার এলোমেলো হয়ে যাবে তো সব। আপনার ভোটার আনতে পারবেন কিনা সে ব্যাপারে আমার সংশয় আছে। আমি কেন বলছি, আপনি যদি গণভোটটা করবেন জুলাই সনদ এবং তাদের তাড়িয়ে নিয়ে সেই জায়গায় যদি আপনার কাঙ্ক্ষিত ভোটার না আনতে পারেন, তাহলে এটার কিন্তু অন্য ইম্প্যাক্ট হবে। এটাও তো আসতে পারে তখন অ্যানালাইসিস, ফেসিবাদীরা বলতে পারে দেখেন গণভোটের প্রতি মানুষের, এই যে জুলাই সনদের প্রতি মানুষের এই পরিবর্তনের পক্ষে মানুষ না। এটা কিন্তু নানা জিনিস ভাবতে হবে। কিন্তু একটা বিরতি নেই। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাক্ষর করলে জুলাই সনদ কলঙ্কিত হবে বলে মন্তব্য করে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন সনদে স্বাক্ষর করতে হবে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে। কিন্তু যদি এর পরিবর্তে রাষ্ট্রপতিকে দিয়ে স্বাক্ষর করানোর চিন্তা করা হয়, তাহলে এটি বাংলাদেশকে একটা বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাবে। এই স্বাক্ষর মেনে নেওয়া হবে না। স্বাক্ষর করার পর রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে। আমি একটু আইনগত যুক্তিটা জানতে চাই। ধন্যবাদ। দেখুন, বিষয়টা হচ্ছে যে দেখেন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এটা কি সাংবিধানিক সরকার? নিশ্চয় না। এটা কি সংবিধানে তো প্রধান উপদেষ্টার কোনো পদই নাই। আচ্ছা, তাহলে এই জুলাই এটা তো একটা গণ অভ্যুত্থান পরবর্তী সবাই, সকল রাজনৈতিক দল যারা স্টেক হোল্ডার ছিল এবং সবাই মিলেই কিন্তু ওনাকে সমঝোতার ভিত্তিতেই কিন্তু ওনাকে মেনে নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা বানানো হয়েছে এবং ওনার যে পরিষদ তাদের প্রতিও সমর্থন দেওয়া হয়েছে। তাহলে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এরপরে আমরা আবার দেখলাম যে ওনারা আবার রাষ্ট্রপতির কাছে শপথ নিতে গেছে। ওই যে কথা আমরা যে বারবার বলি যে আমাদের বাংলাদেশে এখন যে ব্যবস্থা, সরকার ব্যবস্থা চলছে যেভাবে এটা অনেকটা সংবিধানের বাইরে। যদি আমরা যদি যে বর্তমান যে সংবিধান আছে আর কিছুটা সংবিধানের আওতায় আমরা কিছু কিছু কাজ করি, এইভাবেই চলছে। কিন্তু এখন এটা নিয়ে আপনি তর্ক বিতর্ক অনেক কিছু করতে পারেন, আমি সেটা নিয়ে যাচ্ছি না। আমার কথা হচ্ছে যে প্রশ্নটা আপনি করেছেন যে যদি শাহাবুদ্দিন চুপ্পু এটা সই করে, তাহলে যেখানে কথাটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো শাহাবুদ্দিন সাহেবের ইয়েতে আসেন নাই, এটা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে এসেছেন এবং প্রধান রাজনৈতিক দলগুলির আকাঙ্ক্ষার ভিত্তিতে এসেছেন যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করতে চেয়েছেন। তো কাজেই এই স্বাক্ষর যদি রাজনৈতিক দলগুলির সঙ্গে নিশ্চয়ই আলোচনা হবে, আমার ধারণা আলোচনা হচ্ছেও, করে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস করে এটা ফাইন। এটা কারণ শাহাবুদ্দিন চুপ্পুর কাছে গেলে তখন আবার নানা বিতর্কেরও তৈরি হতে পারে। কিন্তু যাওয়ার আগে আপনি যে আইনি ব্যাখ্যা যাওয়ার আগে নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে এবং করবেন এবং সেটাই করা উচিত। আর যিনি যার কথা বলেছেন যে রাষ্ট্রপতি থাকা না থাকা, সেটা তো বিভিন্ন সময় এই রাষ্ট্রপতি সম্পর্কে আমরা বিভিন্ন আন্দোলন দেখেছি। অসংখ্য ধন্যবাদ কামালউদ্দিন সবুজ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আপনাকে থামাতে চাই। আমি একটু ডাক্তার সায়ন্ত আপনার কাছে জানতে চাই, সেটি হলো যে নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা কলি নিতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে 300 আসনে তারা প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। এনসিপির মুখ্য সমন্বয়ক আবারও নাসিরউদ্দিন পাটোয়ারি আজ এই কথা মানে রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এই কাছ থেকে শেষে এই ঘোষণা দেন এবং তিনি বলছেন যে এবার আসলে বিএনপি এবং এনসিপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এমনটাই বলা হচ্ছে। প্রস্তুত আছেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য? স্বপ্নেই যদি খেতে হয়, খারাপ খেয়ে লাভ কি? মন্না মিঠাই যা যা মন চায় সব খায়, তাই না? তো ওরা স্বপ্নে খাচ্ছে, খেতে দেন, অসুবিধা কি? 300 আসনে ওদের প্রার্থী দেওয়ার মতো প্রার্থী তালিকাটা আসুক, আসার পরে আপনি ওই এলাকায় দেখেন যাকে দিয়েছে তাকে ওই এলাকার কত শতাংশ লোক চিনে এবং তার অবস্থানটা কি। বেসিক্যালি বিভিন্ন দলের সঙ্গে যে জোটে যাওয়ার যে আলোচনা এই দলটা ছিল, সেখানেও আমার ধারণা এই সিট পাওয়া না পাওয়ার দর কষাকষিটা শেষ পর্যন্ত 10-20-এ এসে ঠেকেছিল অনেক জায়গায়। মানে ওরা চাচ্ছিল একটু 20টার 15-20টা হলে ভালো হয়, অন্যরা বলছিল যে 10-এর নিচে হতে হবে, এরকম আলোচনায় ঠেকেছিল। যেই দল অন্য দলের সঙ্গে যাওয়ার ক্ষেত্রে এই আসন প্রাপ্তির দর কষাকষিতে 10-20-এ থাকে, তারা 300 আসনে প্রার্থী দিল, তাদের বেসিক্যালি ওই প্রার্থী দেওয়ার মতো জায়গা তারা সর্বোচ্চ যেটা চেয়েছে
এক সময় 50টা চেয়েছে, সেটা কিন্তু বাস্তবতায় ফিরতে ফিরতে তো 20-এর মধ্যেই এসেছিল। সেই ওইটাই আসলে তাদের আসন, মানে প্রার্থী দেওয়ার যোগ্যতা বা অবস্থান ওই কয়জনই আছে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে যদি তাদের এককভাবে নির্বাচন করতে হয় তাহলে আগেই তো সারেন্ডার করা যায় না। সুতরাং 300 আসনে প্রার্থী দিবে, এটাও তাদের রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে এটাই বলতে হবে, এর বাইরে কোনো কথা আসলে হয় না। দ্বিতীয় হচ্ছে গিয়ে তারা নির্বাচনে জিতবে, সরকার গঠন করবে, এটা তো তাদের বলতেই হবে। প্রত্যেকটা দলই তো তাই বলে। বাংলাদেশে যখন আমরা দেখতাম যে বিভিন্ন প্রশ্নে মতভেদ হইতো, এমনকি ফ্যাসিবাদও যখন এই দেশে ক্ষমতায় ছিল, তারা বলতো দেশের 18 কোটি জনগণ আমাদের রায় দিয়েছে, অথচ ভোট হয় কুত্তামার্কা নির্বাচন। কুত্তামার্কা নির্বাচন, যেখানে কুত্তা ঘোরাঘুরি করে সেন্টারে, ভোটাররা যায় না, সেই নির্বাচনের পরেও সেই ফ্যাসিবাদের প্রধান, সেই সরকারের প্রধান বলে যে জনগণ আমাদের রায় দিয়েছে। আবার আন্দোলন, বিভিন্ন কর্মসূচিতে জামাত যখন বলতো 16 কোটি জনগণ আমাদের সঙ্গে আছে, বিএনপি 16 কোটি জনগণ, তো বাংলাদেশে আসলে জনগণ কত কোটি ছিল সেটা, যাদের প্রত্যেক জায়গায় জামানত বাজেয়াপ্ত হয়, তারাও বলতো দেশের সব জনগণ তাদের সঙ্গে। এখন এনসিপি যদি সেই ধারাবাহিকতায় ওই একই কথা বলে তাহলে দোষ ধরার কিছু নাই। তারা গণসংযোগ তো শুরু করেছে, গণসংযোগ তো শুরু করবেই, তারা রাজনৈতিক দল হয়েছে, তো নিবন্ধন পেয়েছে, কলি হলেও পেয়েছে তারা। সুতরাং তারা নির্বাচন করতে হলে গণসংযোগ করতে হবে না। প্রচুর মানুষ দেখতে পাচ্ছি আমরা। না, কোথায় দেখতে পাচ্ছেন আপনি? বিভিন্ন যে সমাবেশগুলো হচ্ছে, তাদের যে ঘটনাটা ঘটবে আপনার আগে পাশে পিছনে সব কেটে ফেলে শুধু এই লাইনটা দিয়ে দেখবেন যে প্রচার শুরু হয়ে গেছে, যে সাংবাদিক বলছেন যে এনসিপির মিটিং এ প্রচুর লোক দেখতে পাচ্ছে, এটুকুই প্রচার চালাবে। সুতরাং কথা হচ্ছে তারা ঢাকায় বা বিভিন্ন জায়গায় সমাবেশে প্রচুর কেন কোনো লোক সমাগমই করতে পারে না এই চোখে পড়বার মতো রাজনৈতিক দল হওয়ার পরে, কারণ ভাগ হয়ে গেছে সবাই সব দিকে। এমনকি সবুজ ভাই শুরুতে বলছিলেন যে বিভিন্ন জরিপ আসছে, সেই জরিপে তাদের অবস্থান অত্যন্ত নগণ্য। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে নির্বাচন হচ্ছে, তরুণদের দল হিসেবে অন্তত এই তরুণদের মধ্যে তাদের একটা অবস্থান থাকবার কথা ছিল, সেটাও তলানিতে। এবং কি এখন তারা এই যে কথাবার্তা বলছে, তাদের অবস্থান আরো খারাপের দিকে যাচ্ছে বলে ধারণা। কারণ একটা হচ্ছে পজিটিভ রাজনীতি আপনি যদি করেন, আপনার ভালোটা বলেন, আর অন্যান্য দলের কি ভালো কি খারাপ সেটা তো মানুষ জানেই, তারা কম্পেয়ার করবে যে না এই দলটা ভালো, এই ছেলেটা ভালো, এই ছেলেটা বাজে কথা বলে না, এই আগের আওয়ামী লীগ নেতাদের মতো এই ছেলেটা বলে না কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো, এই ছেলেটা এমন বক্তব্য বলে না যেটা অন্যদেরকে অশ্রদ্ধা করা হয়, অহেতুকভাবে অপমানিত করা হয়। এবং বিএনপির মতো বড় দলকে তো এরা 40 থেকে 50টা আসন পাবে এরকম আসন ধরিয়ে দিয়েছে। এরা বিএনপিকে আসন ধরিয়ে দেওয়ার মালিক সাজতে গিয়ে যে একটা জায়গার যে আসলে কর্মচারী হওয়ার যোগ্য না, সে যদি নিজেকে মালিক বলে ঘোষণা করে দেয় তাহলে যেরকম হাস্যকর হয়, রাজনীতিতে স্টেক হোল্ডার হিসেবে যারা ওই পজিশনের না তারা যদি ওইরকম বাগাড়ম্বর করে তখন হাস্যকর হয়ে যায়। বরং এই এনসিপির প্রতি, এই নেতাদের প্রতি, তরুণ হলো তারা অনেক ভুল করবে এটা জেনেও তাদের প্রতি আমাদের এক ধরনের মায়া, ভালোবাসা এবং শ্রদ্ধা কাজ করত। কারণ হচ্ছে 16 বছর ধরে নানান রকমের গুম খুন হত্যা হামলা মামলা করেও আন্দোলন সফল হতে দেয়নি ফ্যাসিবাদ, সেই আন্দোলনটাকে এরা সম্মুখভাবে দায়িত্ব নিয়ে কিন্তু এই রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে সফল করেছে। ফলে একটা রেসপেক্ট এবং মায়া ছিল, এরা সেটা নষ্ট করছে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত এবং কামাল উদ্দিন সবুজ, আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাচ্ছি। দর্শক, এই ছিল আজকের ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায়। সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ।